ভারতীয় শাসন ব্যবস্থা ও রাজনীতি অনাদি কুমার মহাপাত্র। আজকে পড়ব পার্ট 2। ভারতের ভূখণ্ডের কোনো অংশকে অন্য রাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হলে সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে বিদেশি কোনো রাষ্ট্র বা তার অংশ বিশেষকে ভারতের অন্তর্ভুক্ত করা অথবা ভারত ভূখণ্ডের কোনো অংশকে বিদেশের কোনো রাষ্ট্রের কাছে হস্তান্তর করার বিষয় রাজ্য পুনর্গঠন এরিয়াভুক্ত বিষয় নয়। এর জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হয়। সংবিধানের 3 নম্বর ধারায় বলে, ভারতীয় ভূখণ্ডের কোনো অংশ অপর দেশকে দেওয়া যায় না। ভারতীয় ভূখণ্ডের অন্য রাষ্ট্রকে দিতে হলে সংবিধান সংশোধন করে সংশ্লিষ্ট সিদ্ধান্ত কার্যকর করতে হবে। বেরুবাড়ি সংক্রান্ত বিষয় সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত দিয়েছে। বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে। ভারত সরকার 1958 সালে সম্পাদিত একটি চুক্তির ভিত্তিতে পাকিস্তানের কাছে বেরুবাড়িকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। বিষয়টি বিস্তারিতভাবে আলোচনা করা যেতে পারে। ভারত সরকার 1958 সালে সম্পাদিত একটি চুক্তির ভিত্তিতে পাকিস্তানের কাছে বেরুবাড়িকে হস্তান্তরের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্তে সাংবিধানিক বৈধতা নিয়ে ভারতব্যাপী ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। রাষ্ট্রপতির বিষয়টিকে সুপ্রিম কোর্টের কাছে পরামর্শের জন্য পাঠান। এই বিষয়ে সুপ্রিম কোর্ট এই মত ব্যক্ত করে যে পার্লামেন্ট 3 নম্বর ধারা অনুসারে আইন পাশ করে ভারতের কোনো অঞ্চল অন্য রাষ্ট্রকে দিতে পারে না। পার্লামেন্টের সংবিধান সংশোধন করে এই রকম সিদ্ধান্ত কার্যকর করতে পারে। নবম সাংবিধানিক সংশোধন 1960-এর মাধ্যমে বেরুবাড়িকে পাকিস্তানের কাছে হস্তান্তরের ক্ষমতা পার্লামেন্টকে দেওয়া হয়। উল্লেখ করা দরকার যে এই রকম ক্ষেত্রেই সংবিধান সংশোধনের ব্যাপারে পার্লামেন্টই হলো সর্বেসর্বা। এক্ষেত্রে পার্লামেন্ট সংশ্লিষ্ট রাজ্যের মতামত গ্রহণ করতে বাধ্য নয়। রাজ্য গঠন ও পুনর্গঠন সম্পর্কিত ভারতীয় সংবিধানে উল্লিখিত পন্থা পদ্ধতিসমূহ বিভিন্ন দিক থেকে সমালোচিত হয়েছে। অযুক্ত রাষ্ট্র। ভারতীয় সংবিধানের প্রথম অধ্যায় পার্ট 1 উল্লিখিত বিধি ব্যবস্থা সমূহ বিশেষভাবে অযুক্ত রাষ্ট্র। ভারতের অযুক্ত রাষ্ট্র কাঠামোর মধ্যে কেন্দ্রীয় সরকারের এই ধরনের অনিয়ন্ত্রিত ক্ষমতার সমর্থন করা যায় না। রাজ্য পুনর্গঠন সংক্রান্ত সংবিধানে এই সকল বিধি ব্যবস্থা পার্লামেন্টকে কার্যত অসীম ও অবাধ ক্ষমতা দিয়েছে। পার্লামেন্টের ক্ষেত্রে সর্বেসর্বা। রাজ্য আইনসভার মতামত নেওয়া হয় বটে, তবে তা অর্থহীন, কারণ কেন্দ্র তা মানতে বাধ্য নয়। অঙ্গরাজ্যগুলির অস্তিত্বই কেন্দ্রীয় সরকারের সদ ইচ্ছার উপর নির্ভরশীল। সব ক্ষেত্রে আপত্তিকর হলো এই যে রাজ্যের মতামত গ্রহণের পরও যদি সংশ্লিষ্ট বিলে কোনো পরিবর্তন করা হয় তাহলেও তা দ্বিতীয়বার রাজ্য আইনসভার মতামতের জন্য পাঠাতে হয় না। বাবুলাল বনাম বোম্বাই রাজ্য 1960 মামলায় সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছেন। কিন্তু এই ব্যবস্থার অস্তিত্ব অপ্রীতিকর। সর্বোপরি পার্লামেন্টের 368 ধারায় বলে দিতে পারে, ভারতীয় সংবিধানে এই ব্যবস্থা বিশেষভাবে যুক্তরাষ্ট্রীয় নীতির পরিপন্থী। 2. অগণতান্ত্রিক। ভারতীয় সংবিধানের প্রথম অধ্যায়ে বর্ণিত বিধি ব্যবস্থাগুলি অগণতান্ত্রিকও বটে। ভারতীয় সংশোধনী শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় দলীয় সরকার কেবল রাজনৈতিক উদ্দেশ্যেই ক্ষমতার ব্যবহার করতে পারে। প্রত্যেক অঙ্গরাজ্যের জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক সরকার থাকে। এই সরকারের মতামতকে আগ্রহ
করে কেন্দ্রীয় সরকার রাজ্য গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে সাংবিধানিক ক্ষমতা পেয়েছে। ভারতীয় সংবিধান রচয়িতারা এই ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধকে মর্যাদা দেননি। প্রকৃতি প্রস্তাবের সংবিধানের 3 ধারাটি 1935 সালে ভারত সরকার আইনে বা ভারত শাসন আইনে 290 এক ধারাটির সামান্য রদবদল করে রচিত হয়েছে। আদালত যৌক্তিকতা বিচার করতে পারে না। ভারতীয় সংবিধানে সাধারণ আইন প্রণয়নের পদ্ধতিকে অঙ্গরাজ্যের আয়তন, সীমানা, নাম প্রভৃতির পরিবর্তনের ক্ষমতা পার্লামেন্টকে দিয়েছে। আবার সংবিধান সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের ভারতীয় ভূখণ্ডের কোনো অংশকে অন্য রাষ্ট্রকে দিয়ে দিতে পারে। এই সমস্ত ক্ষেত্রে সরকারি সিদ্ধান্ত যৌক্তিকতা আদালত বিচার করে দেখতে পারে না, কারণ এক্ষেত্রে আদালতের বিচার বিভাগীয় সমীক্ষার ক্ষমতা নেই। ভাষা নীতি পুরোপুরি প্রযুক্ত হয়নি। বলা হয় যে ভারতে ভাষার নীতির ভিত্তিতে রাজ্য গঠন ও পুনর্গঠনের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু এই নীতির সামগ্রিকভাবে বা পুরোপুরি প্রযুক্তি হয়নি। ফাজিলকা ও পাঞ্জাবের অন্যান্য হিন্দু ভাষাভাষীর অঞ্চল হরিয়ানাকে দেওয়া হয়নি। কর্ণাটকের সীমানাবর্তী অঞ্চলে কিছু মারাঠা ভাষীর অঞ্চল আছে, এগুলি মহারাষ্ট্রকে হস্তান্তর করা হয়নি। এই নিয়ে এই দুই অঙ্গরাজ্যের মধ্যে বিরোধ আছে। সকল রাজ্য সমমর্যাদা সম্পন্ন নয়। আবার ভারতীয় যুক্তরাষ্ট্রের অঙ্গভূত সকল অঙ্গরাজ্যের মর্যাদা সমান নয়। জম্মু ও কাশ্মীর রাজ্যের নিজের সংবিধান আছে, এখন বর্তমানে তা নেই। 1970 ধারায় আগে ছিল। এক বিশেষ পরিপ্রেক্ষিতে এই রাজ্যকে কিছু বাড়তি সুযোগ সুবিধাও দেওয়া আছে। ভারতীয় পার্লামেন্টে জম্মু ও কাশ্মীর আইনসভার অনুমোদন ছাড়াই এই রাজ্যের সীমানা রদবদল করতে পারে না। ভাষাভিত্তিক রাজ্য গঠন বিপদ। অনেকেই আংশকা ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠনের ফলে সমস্যার সৃষ্টি হতে পারে। অশোকচন্দ্রের মতানুসারে ভাষা নীতির ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের পর অঙ্গরাজ্যগুলির ভাষাগত বিচারে সমজাতীয় সত্তার পরিণত হতে পারেনি। রাজামান্না কমিটির প্রতিবেদন। রাজ্য গঠন ও পুনর্গঠনের ব্যাপারে তামিলনাড়ু ডিএমকে সরকার 1970 সালে রাজামান্না কমিটি নিয়োগ করেছেন। এই কমিটি 1971 সালের 10ই মার্চ তার প্রতিবেদন পেশ করে। রাজামান্নার কমিশনের প্রতিবেদনে এই ব্যবস্থার পরিবর্তনের করার দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিম্নত যে কোনো একটি পদ্ধতি ছাড়া অঙ্গরাজ্যের অখণ্ডতার উপর হস্তক্ষেপ করা যাবে না। ক. সংশ্লিষ্ট রাজ্যের মতামত নিতে হবে। 2. একটি উচ্চ পর্যায়ে বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তার কাছে বিষয়টি পেশ করতে হবে এবং তার সিদ্ধান্ত বাধ্যতামূলক হতে হবে। 3. বিশেষ একটি নির্বাচনের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলের জনগণের মতামত নিতে হবে। আবার অনেকের মতে ভারতীয় রাজ্য পুনর্গঠনের ক্ষেত্রে প্রয়োজনীয় মৌলিক পরিবর্তন সম্পন্ন হয়েছে, সুতরাং এই অঙ্গরাজ্যগুলির অখণ্ডতা ও তার অস্তিত্ব সুনিশ্চিত করার জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন করা দরকার। মার্কিন পদ্ধতি অনুসৃত হয়নি। ভারতীয় শাসন ব্যবস্থার কাঠামো যুক্তরাষ্ট্রের, কিন্তু এই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের পদ্ধতি অনুসরণ করা হয়নি। এখানে সংবিধান সংশোধন ভাবে এককেন্দ্রিকতার প্রতি প্রবণতা প্রবল। সংবিধানে তাই যুক্তরাষ্ট্র শব্দটির পরিবর্তনে রাজ্য সংঘ শব্দটি ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে ডক্টর আম্বেদকর বক্তব্য হলো, ভারতীয় যুক্তরাষ্ট্র অঙ্গগুলি স্বতঃস্ফূর্ত ঐক্যের ফল নয় এবং 2. অঙ্গরাজ্যগুলি যুক্তরাষ্ট্রের থেকে বেরিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। সংবিধান রচয়িতার সময় ভারতের একটি অঙ্গরাজ্য
সার্বভৌম রাষ্ট্র হিসেবে অবস্থান করেনি। অঙ্গরাজ্যগুলি স্বাধীন বা সার্বভৌম ছিল না। অঙ্গরাজ্যগুলি স্বাধীন বা সার্বভৌম ছিল না। 1935 সালে ভারত সরকার আইন অনুসারে ব্রিটিশ ভারতের প্রদেশগুলির বড়জোর স্বশাসিত অঞ্চল হিসেবে গণ্য হতো। স্বাধীনতা ঘোষণার পর আমেরিকার 13টি কলোনি বা যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধ হওয়ার আগে সুইন ক্যানগুলিকে যে অর্থ স্বাধীন ও সার্বভৌম ছিল, ভারতীয় অঙ্গরাজ্যগুলি তা ছিল না। জাতীয় স্বার্থের প্রাধান্য। এক্ষেত্রে উল্লেখ করা দরকার যে সংবিধানের প্রথম অধ্যায়ে যুক্তরাষ্ট্রের অপেক্ষায় জাতীয় রাষ্ট্রের বা জাতীয় স্বার্থের উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার জন্য রাজ্য গঠন ও পুনর্গঠনের ক্ষেত্রে পার্লামেন্টের প্রাধান্যকে স্বীকার করা হয়েছে। এক্ষেত্রে অঙ্গরাজ্যগুলির অনুমোদনকে গুরুত্ব দিয়েছেন। জাতীয় স্বার্থের ক্ষেত্রে আঞ্চলিক স্বার্থ এবং কেন্দ্রের সঙ্গে অঙ্গরাজ্যের বিরোধ সৃষ্টির আকাঙ্ক্ষা ছিল। 3 ধারা অযুক্তরাষ্ট্রীয় নয়। অনেকের মতে ভারতীয় সংবিধানে 3 ধারায় অযুক্তরাষ্ট্রীয় নয়। বিশেষ পরিস্থিতিতে রাজ্যের পুনর্গঠন পদ্ধতিকে নমনীয় করার জন্য 3 ধারার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সমালোচনামূলক পর্যালোচনা। রাজ্য গঠন ও পুনর্গঠনের সমস্যার থেকে ভারত এখন মুক্ত নয়। গত 1 দশক ধরে ভারতের বিভিন্ন দিকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের মাথাচাড়া দিয়ে উঠেছে। পাঞ্জাবের স্বতন্ত্র খালিস্তান রাষ্ট্র গঠনের আন্দোলনে জাতীয় সমস্যার পরিণত হয়েছে। অসমে উত্তরের কাছাড় রাজ্যর দাবি আবার উঠেছে। সাম্প্রতিক বড় উপজাতি অধ্যুষিত অঞ্চল নিয়ে অসমে একটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের আন্দোলন জোরদার হয়েছে। ত্রিপুরার টিএমভি বিচ্ছিন্নতাবাদী আন্দোলন অব্যাহত আছে। মহারাষ্ট্রের পূর্ব অঞ্চলে বিদর্ভ রাজ্য গঠনের দাবি আছে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে গোর্খাল্যান্ড ও কামতাপুরী রাজ্য গঠন করার জন্য আন্দোলনে একেবারে থেমে সকল অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে হয়নি। অনেকের মতে কোনো আন্দোলনের পিছনে বিদেশি শক্তির মদদ আছে। আবার কারোর মতে ভারতের সকল অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন সমানভাবে হয়নি। তার ফলে অনেক ক্ষেত্রে আঞ্চলিক বঞ্চনা ও বৈষম্যের মনোভাব দানা বেঁধেছে। এই রকম পরিস্থিতিতে বিচ্ছিন্নতাবাদী শক্তি রাজনৈতিক প্ররোচনার মাধ্যমে বিপদগামী ও বিপজ্জনক আন্দোলনের সৃষ্টি করেছে। অনেকে এই সমস্ত আন্দোলনের মোকাবিলার জন্য রাজামন্নার কমিটির সুপারিশ মত এড়ানোর কথাও বলে।